আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। অনেকদিন পরে কিন্তু আমাদের ফ্রি ক্লাস আয়োজন করছে পড়ালেখা থেকে। সবাই একটু দ্রুত জয়েন করি এবং আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করব, দ্রুত ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, সবাই দ্রুত জয়েন করি। যে আমরা কিন্তু আজকে 6 অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমি তোমাদেরকে ভিডিও এবং টপিক তোমাদের আগে থেকে নোটিশ দিয়ে দিয়েছিলাম যে প্রতিবর্তন টপিক থেকে ক্লাস নেব। তো প্রতিবর্তন থেকে নিলে সেখানে আমরা প্রতিবর্তনের যে টপিক, এটা থেকে কিন্তু প্রতিবারই পরীক্ষায় কোশ্চেন আসে, একটা সৃজনশীল এবং এমসিকিউ আসে। তো সেই হিসেবে কিন্তু আমাদেরকে এই টপিকটা একটু ভালো করে মনোযোগ সহকারে করতে হবে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা পারলে, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। ঠিক আছে, একটু দ্রুত সবাই একটু ক্লাসে জয়েন করো। দেখো, যুক্তিবিদ্যা আসলে আমরা অনেকে ভাবি খুব কঠিন, ভাই খুবই সহজ। তুমি যদি আমাদের কিছু ফ্রি ক্লাসও দেখো, যে আমাদের কিছু কিন্তু অনেকগুলো ফ্রি ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখা আছে। ওখানে কিন্তু তোমরা চাইলেই করতে পারো ক্লাস। আমাদের কিন্তু প্রত্যেক ব্যাচের জন্য কোর্স আছে, যেগুলো ক্লাসগুলো সবগুলো আমাদের ওয়েবসাইট ভিত্তিক। সুতরাং তোমরা খুব সহজে কিন্তু কম দামে ভালো জিনিস, মানে দামে কম মানে ভালো আছে না কাকলি ফার্নিচার, ঠিক তেমনি পড়ালেখা তোমাদের জন্য খুবই সুলভ মূল্যে কোর্সগুলো নিয়ে আসছে। এখানে তুমি চাইলে যে কোনো সাবজেক্টিভ ক্লাসও করতে পারো। মনে করো তুমি চাইলে তোমার জাস্ট কোনো একটা সাবজেক্ট, মনে করো বাংলা ভর্তি, ইংলিশে ভর্তি হতে পারো, তুমি তোমার আইসিটি সমস্যা আইসিটি ভর্তি হতে পারো। তুমি যদি চাও হোল সবগুলো সাবজেক্টের ভর্তি হবে, সেটা কমার্স হোক বা সেটা আর্টস হোক, তুমি কিন্তু সবগুলোতেই ক্লাস করতে পারো। সুতরাং তোমরা এই একটা ভালো সুযোগ পাচ্ছ, ঘরে বসেই, তোমাকে কোথাও যেতে হচ্ছে না, এবং খুবই কম মূল্যে কিন্তু রাখা হচ্ছে, এবং ডিসকাউন্টও থাকে মাঝে মাঝে। এগুলো চেক করবা পেজ থেকে, তাহলে খুব সহজেই তোমরা এই কোর্সগুলোতে কিন্তু এনরোল করতে পারবা। ওকে, তো তোমাদের জন্য যে এই ফ্রি ক্লাসগুলো নেওয়া হচ্ছে, তোমরা এই ফ্রি ক্লাসগুলো করলেও আশা করি বুঝবা যে পড়ালেখা শিক্ষকরা বা ইনস্ট্রাক্টররা কীভাবে তোমাদেরকে ক্লাস নেন বা কীভাবে গাইড করবে, সেগুলো খেয়াল করলে আশা করি তোমাদের এই সমস্যাগুলো থাকবে না। তো যেটা বলছিলাম, সবাই একটু দ্রুত ক্লাসটাতে জয়েন করে ফেলি। আর আমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করবো, যারা একসাথে ক্লাসটা করা যায়। ঠিক আছে, যেটা বলছিলাম সেটা আমাদের এই প্রতিবর্তন টপিকটা। অনেকের প্রি টেস্ট, যারা 26-এ আসো তাদের জন্য অনেকের প্রি টেস্ট পরীক্ষায়ও ফার্স্টবারে এই অধ্যায়গুলো থাকে। আর অনেকের কলেজে মানে প্রি টেস্ট বা টেস্টে বলো, সেটা সেকেন্ড পেপার থেকে হয়। তো সেই হিসেবে কিন্তু মানে অধ্যায়টা 27-এর জন্য বেশি, মানে যারা নতুন ভর্তি হচ্ছে একেবারেই কলেজে, তাদের জন্য এই অধ্যায়টা কিন্তু দরকার। আমি বেসিক থেকে আলোচনা করব, যাতে 27-এর যেসব আল্লাহর বান্দারা আমাদের ক্লাসে থাকবে আজকে, তাদেরও যাতে এই অধ্যায় বা এই টপিকটা একদমই, যেহেতু ওই আগের অধ্যায়গুলো না আলোচনা করে আমি ডিরেক্টলি 6 অধ্যায়ে চলে আসছি, তো যাতে ওই সমস্যাটা তারা ফেস না করে যে ভাইয়া আমি তো এগুলো পড়ি নাই, তো আমি এগুলো কীভাবে বুঝবো। আমি একদম বেসিক থেকে আলোচনা করব, যাতে এই প্রতিবর্তন যে কোনো পরীক্ষায়, যে কোনো বোর্ড পরীক্ষা হোক, যে কোনো কলেজের পরীক্ষা হোক, ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসা মানে তোমার প্রতিবর্তন টপিক থাকবে। আর এখান থেকে এমসিকিউ থাকে 2-3টা, যাতে একটা ক্লাস করে আমি এই টপিকটা ক্লিয়ারলি বুঝতে পারি। ঠিক আছে, তো অনেক কথা হয়ে গেল। এখন তোমরা আশা করি সবাই জয়েন করবে। আমাদের সাথে অনেকেই জয়েন করছে, আমাদের দীপ্ত জয়েন করছে, যে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আমাদের শিমু জয়েন করছে, আই গেস ও আমাদের শিমু পেইড ব্যাচের স্টুডেন্ট শিমু। আচ্ছা, আমাদের শফিকুল ইসলাম জয়েন করছে, হানিফ জয়েন করছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা দুর্বলতা থাকার কোনো প্যারা না, এটা খুবই সহজ একটা টপিক, আমরা শুরু করতে পারি আজকে। ওকে, তাহলে দেখো, আমরা ফার্স্ট অফ অল একটু দেখি যে তোমাদের যেটা বলছিলাম একটু আবার বলি, তোমরা চাইলে কিন্তু ইন্ডিভিজুয়াল কোর্সে ভর্তি হতে পারো, প্লাস ইন্ডিভিজুয়াল এবং সকল সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারো, প্লাস গ্রুপ সাবজেক্ট চাইলে গ্রুপ সাবজেক্টে ভর্তি হতে পারো। যে কোনো বিষয়ে কিন্তু পড়ালেখা এখন তোমাদের জন্য উন্মুক্ত করছে, যেটা আগে ছিল না। সুতরাং এখন যাদের যেই সব বিষয় দরকার বা সবগুলো বিষয় হলেও খুব সহজে পেয়ে যাবো, মানে হাতের কাছে, জাস্ট ওয়েবসাইটে ক্লাস করবা, খুব ইজি হয়ে গেছে। কিন্তু যেটা বলছিলাম, দেখো আমাদের যে 6 অধ্যায়টা পড়াবো আমরা, এই 6 অধ্যায় কিন্তু আমাদের এই 6 অধ্যায়টা কিন্তু কি, 6 অধ্যায়টা আমাদের এই যে অবরোহ অনুমান। তো অবরোহ অনুমান মানে আমাদের আগে একটু তোমরা দেখো, যারা একদম নতুন তাদের জন্য বলছি যে অনুমান জিনিসটাকে কি আমাদের বুঝতে হবে। অনুমান মানে কি, আমার একটা ধারণা করা। ঠিক আছে, নর্মালি কোনো কিছু একটা ধারণা করা। এই ধারণাটা আমরা কি করব, মনে করো আমার একটা কোনো বিষয় ঘটবে বা কোনো বিষয় আমি আন্দাজ করতেছি। নর্মালি আমি একটা জানি একটা জিনিস, তো তার প্রেক্ষিতে অনেক অজানা বিষয় সম্পর্কে আমি একটা অনুমান করতেছি। ঠিক আছে, জানা বিষয় থেকে অজানা বিষয়ে যে গমন করার যে প্রক্রিয়াগুলো আছে, আমি একটা জিনিস জানি, তার থেকে আমি অজানা বিষয়ের দিকে যাব।
সেটা হচ্ছে জানা বিষয় থেকে যখন অজানা বিষয়ের দিকে যাব সেটা হচ্ছে অনুমান, ঠিক আছে। তার মানে আমি জানা থেকে অজানায় গিয়ে যে সিদ্ধান্ত বহিষ্ঠ করব, এবং এটা কিন্তু মেন্টালি, ঠিক আছে, আমি কিন্তু ফিজিক্যালি বা আমার সামনাসামনি এই বিষয়গুলো ঘটবে না, আমি হচ্ছে আমার মাথায় ঘটবে, আমি হচ্ছে ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নিব, তাহলে এটা হচ্ছে আমাদের অনুমান, ঠিক আছে। এই জন্য অনুমান মানে আমরা তোমরা বলতে পারো যে অনুমান আর প্রকল্প কি এক জিনিস কিনা। হ্যাঁ ভাই, অনুমান আর প্রকল্প একই টাইপের জিনিস, বাট প্রকল্প মানে হচ্ছে আমরা সেটাকে বলে হচ্ছে আন্দাজ করা, ঠিক আছে, আন্দাজ করা কোনো জিনিস বা এইটা এইভাবে ঘটতে পারে। আর অনুমানটা সেটা না, বাট প্রায় একই। অনেকে বলতে পারে ভাই এটা এটা একই, বাট একই না, কিন্তু একটু অনেক বিষয়ে তাদের মিল আছে। ওকে, তো তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের অনুমানটা হচ্ছে জানা থেকে বা জ্ঞাত তথ্যের ভিত্তিতে অজ্ঞাত তথ্য সম্পর্কে যে ধারণা করা হয় সেটা হচ্ছে আমাদের অনুমান, ঠিক আছে। এখন যে অনুমানটা দুই প্রকার, এই অনুমানটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ, ঠিক আছে। একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ। আর আমরা আজকে যে টপিক নিয়ে যে অধ্যায় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অবরোহ অনুমান, ঠিক আছে, অবরোহ অনুমান। তাহলে আমি আবার একটু সংক্ষেপে বলি যারা নতুন আছে একেবারে তাদের জন্য, যে আমাদের যে অবরোহ অনুমান যে টপিকটা আছে, অবরোহ অনুমান যে অধ্যায়টা, ফার্স্ট অফ অল অনুমান বুঝতে হবে যে আমাদের ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে অনুমান। তো অনুমান হচ্ছে কি জানা থেকে অজানায় গমন করার মানসিক প্রক্রিয়া। আর ওইখানে আমাদের দুইটা টপিক সম্পর্কে বুঝতে হবে, একটা হচ্ছে আরোহ আর একটা হচ্ছে অবরোহ। তাহলে আমরা বুঝতেছি যে অনুমানকে ভাগ করলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে আরোহ আর একটা হচ্ছে অবরোহ। তো আরোহ মানে কি? আরোহ মানে হচ্ছে মনে রাখবা কম এখান থেকে বেশিতে যাবে। তো কম থেকে বেশি মানে হচ্ছে আমার বিশেষ থেকে সার্বিকে যাবে, কম থেকে বেশি বা বিশেষ থেকে যে সার্বিকে যাবে, কম থেকে বেশি বা বিশেষ থেকে সার্বিকে যাবার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আরোহ অনুমান। আর অবরোহটা কি, যেটা আমরা এখানে বলতেছি যে টপিকটা নিয়ে আমাদের এই অধ্যায়টার আলোচনা, সেটা হচ্ছে মনে রাখবা যে বেশি থেকে সে হচ্ছে কমে যাবে, ঠিক আছে, বেশি থেকে কমে যাবে। আর বেশি থেকে কমে যাওয়া মানে হচ্ছে অবরোহ। আশা করি ক্লিয়ার। যারা হচ্ছে নতুন আসো প্লাস আমার পুরাতন বাচ্চারা আসো তারা একটু বলো যে অনুমান প্লাস আরোহ অবরোহ ঠিকঠাকলি বুঝছো কিনা। আমরা যে টপিক নিয়ে আলোচনা করব আমরা এখন সেই টপিকে যাব, কারণ হচ্ছে আমাদের অধ্যায়টা অবরোহ অনুমান, অধ্যায়ের নাম বা অবরোহ অনুমানের প্রকারভেদ, কিন্তু আমাদের টপিক হচ্ছে আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে কি প্রতিবর্তন, ঠিক আছে, টপিক হচ্ছে প্রতিবর্তন। এই প্রতিবর্তন টপিকটা যদি আমরা ভালোভাবে বুঝি, বারবার বলছি তোমার একটা সিকিউ কভার হবে আই গেস না, মানে কনফার্ম 100% বলছি তোমাকে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন মাস্ট আসে। ওকে, তাহলে শুরু করতে পারি আমরা। আশা করি সবাই বুঝছো বিষয়টা। এখন পরে আসি আমরা, ঠিক আছে। এখন প্রতিবর্তনটা কি আমরা সেই নিয়ে একটু আলোচনা করবো, আসলে প্রতিবর্তন বিষয়টা কোথা থেকে আসতেছে, ঠিক আছে। প্রতিবর্তন জিনিসটা কি? তো প্রতিবর্তন জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে জাস্ট এটা নিয়ম তো বুঝতে হবে, তার আগে আমি একটু সংজ্ঞাটা বুঝবো, মানে সংজ্ঞায় আমাদের আসলে কোন কোন জিনিসের দরকার হচ্ছে, ঠিক আছে, কোন কোন জিনিসের দরকার হচ্ছে। বলছে দেখো যে অমাধ্যম অরোহ অনুমান। এখন বলি যে আমরা অবরোহ অনুমান পড়ছি না, যেটা একটা আরোহ অনুমান, যেটা একটা অনুমান, ঠিক আছে। তো এই অবরোহ অনুমান আবার দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে এই 27-এর জন্য কিন্তু এত কথা বলতেছে, 26-এ যারা আছে ওরা আই গেস এগুলো সবই জানে, মানে ওদের জানা আছে। তো এই মানে কোনটার ভাগ কোনটা তোমাদের জন্য 27-এর জন্য আমি একদম পুরো বেসিক থেকে বলতেছি, যাতে ওই যে যেহেতু প্রথম অধ্যায়গুলো পড়াই নাই, সুতরাং বলতে পারে ভাইয়া এটা তো বুঝতেছি না, তো সেই প্রেক্ষিতেই। তাহলে অবরোহ দুই প্রকার কি বলছি, একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে অমাধ্যম। এখন অমাধ্যমটা আসলে কি মনে রাখবা, আমাদের এখানে কিছু বিষয় আছে, এটা আশ্রয় বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, মনে রাখো এটা হচ্ছে একটা আশ্রয় বাক্য, ঠিক আছে, যার উপর আশ্রয় করে আমাদের এই শেষ বাক্য থাকে না, সেটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। তাহলে এটা একটা আশ্রয় বাক্য, ঠিক আছে, আর এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। এখন তোমাদের বলি ভাইয়া আশ্রয় বাক্য কি আর সিদ্ধান্ত বাক্য কি? যে বাক্যগুলো আমাদেরকে সিদ্ধান্তে উপনীত হতে, এক বা একাধিক বাক্য আমাদেরকে সিদ্ধান্তে, এটা হচ্ছে সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে, সেগুলো হচ্ছে আশ্রয় বাক্য। এক বা একাধিক আশ্রয় বাক্য, এক বা একাধিক বাক্য আমাদেরকে সিদ্ধান্ত উপনীত হতে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের আশ্রয় বাক্য। আর আশ্রয় বাক্যের মাধ্যমে যে এক বা একাধিক আশ্রয় বাক্যের মাধ্যমে আমরা যে নতুন বাক্য পাই, এক বা একাধিক আশ্রয় বাক্যের মাধ্যমে আমরা যে নতুন বাক্য পাই তাকে বলছে আমরা সিদ্ধান্ত বাক্য, ঠিক আছে। তার মানে এখন আমরা বলতেছি আশ্রয় বাক্য কি আর সিদ্ধান্ত বাক্য কি। মনে রাখবা যুক্তিবিদ্যার ক্ষেত্রে এরকম অনেক টপিক আসবে যে কোনটা আশ্রয় বাক্য কোনটা সিদ্ধান্ত বাক্য, ঠিক আছে। আর এইখানে আমরা বলি যে অবরোহ অনুমান বলছিলাম যে দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে অমাধ্যম। অবরোহ যে দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে কি অমাধ্যম, যে আমরা অবরোহকে ভাগ করতে পারছিলাম। তো এখন মাধ্যম অমাধ্যমের সংজ্ঞাটা কিভাবে মনে রাখবো, দেখো অমাধ্যম মানে হচ্ছে
একটি আশ্রয় বাক্য থাকবে, একটি আশ্রয় বাক্য, ঠিক আছে। আর এখানে হচ্ছে একাধিক আশ্রয় বাক্য থাকবে, এখানে একাধিক আশ্রয় বাক্য। মনে রাখবা যখন মাধ্যম হবে তখন এখানে একাধিক আশ্রয় বাক্য থাকবে, যেখানে এখানে একটা আছে না, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অমাধ্যম, ঠিক আছে, এটা হচ্ছে অমাধ্যম। যখন এরকম একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসবে তখন সেটা হচ্ছে অমাধ্যম। আবার যখন হচ্ছে আমার এখানে মনে করো আরো একটা বা আরো দুইটা আশ্রয় বাক্য থাকতো, তারপর থেকে সিদ্ধান্ত আসতো, তাহলে সেটা হচ্ছে মাধ্যম হতো। আর মাধ্যম অনুমানের একটা উদাহরণ হচ্ছে সহানুমান। এগুলো আমরা ডিটেলসে নেক্সট যদি কোনোদিন ফ্রি ক্লাস নিই তখন আমরা হচ্ছে এটা নিয়ে কথা বলবো। আজকে আমরা যেটা কথা বলছি যে টপিক নিয়ে, সেটা একটু জাস্ট মনোযোগ সহকারে খেয়াল করো, নতুন এবং পুরাতন সবাই। সেই ক্ষেত্রে খেয়াল করবা যে আমরা অবরোহর যে প্রসঙ্গটা বললাম মাধ্যম আর অমাধ্যম, যে মাধ্যম হলে তার একাধিক আশ্রয় বাক্য থাকবে, আর আশ্রয় বাক্য নিয়ে তো আমরা কথা বললামই। আর হচ্ছে অমাধ্যম হতে গেলে সেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে এবং তার থেকে সিদ্ধান্ত আসবে, ঠিক আছে। এখন আমরা ডিরেক্টলি সংজ্ঞায় চলে যাই। বলছি হচ্ছে যে অমাধ্যম, যেহেতু আমাদের প্রতিবর্তন একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসে, সুতরাং প্রতিবর্তনে একটা অমাধ্যম অনুমান। প্রতিবর্তন কি, একটা অমাধ্যম অনুমান। তো যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্যের অর্থ পরিবর্তিত, আশ্রয় বাক্যের অর্থ হচ্ছে অপরিবর্তিত, মানে অর্থ আগেও যা ছিল এখনো তাই থাকবে। আশ্রয় বাক্যের অর্থ আর সিদ্ধান্তের অর্থ, আশ্রয় বাক্যের অর্থ আর সিদ্ধান্তের অর্থ কিন্তু আশ্রয় বাক্যের অর্থ আর কি সিদ্ধান্তের অর্থ কিন্তু একই থাকবে, ঠিক আছে। এই জন্য বলছে যে অমাধ্যম অবরোহ অনুমানে আমাদের আশ্রয় বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করা হয়, যে গুণের পরিবর্তন করা হয় এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে, দেখো বলছে আমাদের গুণের পরিবর্তন করা মানে কি, গুণ মানে হচ্ছে আমার, মনে রাখবা গুণ মানে হচ্ছে আমার সংযোজক, এটা খেয়াল করতে হবে। এখন নতুন যারা আছে তাদের জন্য বলি সংযোজক। মনে রাখবা বাক্যের কয়টা অংশ আমরা জানি, একটা বাক্যের কয়টা অংশ, বাক্য হতে গেলে তার দুইটা অংশ থাকবে। দুইটা অংশ কি কি, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়, ঠিক আছে। একটা বাক্যের কয়টা অংশ, দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। বাট একটা যুক্তি বাক্য হতে গেলে, যুক্তি বাক্য হতে গেলে তার তিনটে অংশ থাকবে, একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে সংযোজক, এই যেটা কথা বললাম, আর 3 নম্বর হচ্ছে বিধেয়, ঠিক আছে, 3 নম্বর হচ্ছে বিধেয়। তাহলে আমাদের যুক্তি বাক্য হতে গেলে তার 3টে অংশ থাকবে, আর বাক্য হতে গেলে তার 2টা অংশ থাকবে। বাক্যের কয়টা অংশ, 2টা অংশ, উদ্দেশ্য বিধেয়। বাট একটা বাক্যের 2টা পদ আর যুক্তি বাক্যের 2টা পদ, পদের ভিত্তিতে আলাদা, বাট অংশের ভিত্তিতে মনে রাখবা বাক্যের অংশ হচ্ছে কয়টা, বাক্যের অংশ 2টা আর যুক্তি বাক্যের অংশ 3টা। যুক্তি বাক্যের উদ্দেশ্য, যুক্তি বাক্যের সংযোগ, তারপর হচ্ছে বিধেয় থাকবে, ঠিক আছে। আমরা পরের প্রসঙ্গে আসি। ক্লাসের পর পিডিএফ দিব, আসলে পিডিএফ দিতে গেলে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু টেক্সট করে, তাহলে তোমাকে পিডিএফ পাঠিয়ে দিবে। আসলে গ্রুপে কি দেওয়া হয়েছে, তোমাদের কি কোনো গ্রুপ খোলা হয়েছে? যদি গ্রুপ খোলা হয়ে থাকে তাহলে গ্রুপেই দিয়ে দেবো, ঠিক আছে, যদি গ্রুপ খোলা হয়ে থাকে। তাহলে দেখো বললাম যে আমাদের সংজ্ঞায় আসে আমরা যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্যের অর্থ, মানে আশ্রয় বাক্যের যে অর্থ সিদ্ধান্তের অর্থ একই থাকবে এবং গুণের পরিবর্তন করে, মানে গুণ পরিবর্তন করা কি, আর গুণটা কোথায় থাকে, সংযোজকে থাকে। মনে করো গুণ হচ্ছে কি, আশ্রয় বাক্য মনে করো এখানে আছে হয়, সিদ্ধান্ত হবে নয়, কারণ এখানে হ্যাঁ বাচক পরে না বাচক, এটা হচ্ছে গুণ। গুণ মানে একটা হ্যাঁ একটা না, তো যেহেতু বলছে গুণের পরিবর্তন করে, মানে আশ্রয় বাক্যের গুণ যদি হ্যাঁ থাকে সিদ্ধান্তে এসে সেটা না হবে, আর আশ্রয় বাক্য যদি না থাকে সিদ্ধান্তে আসে হবে হ্যাঁ। এই যে বিষয়টা বলতেছে যে গুণের পরিবর্তন করে বিধেয়ের বিরুদ্ধ পদ। এখন বুঝতে হবে আমাদের একটা বাক্যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। মানে একটি বাক্যে যে সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর একটা বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সে হচ্ছে প্রেডিকেট, আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, ঠিক আছে। তো মনে করো এখানে বলছে সকল মানুষ হয় মরণশীল, এখানে সকল মানুষ কার সম্পর্কে বলা হচ্ছে, মরণশীল কারা, সকল মানুষ, এ হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে উদ্দেশ্য। আর মরণশীল মানে হচ্ছে এখানে মানুষের বলছে, কারা মরণশীল, মানুষ মরণশীল। তো এখানে মরণশীল বলার কারণে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বিধেয় পদ, কারণ মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা মানুষ সম্পর্কে বলতেছে একটি বাক্যে, এটা একটা বাক্য যুক্তি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যেহেতু আমাদের কার সম্পর্কে বলতেছে, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যে মানুষ সম্পর্কে বলছে, তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য পদ। আর এই যে মানুষ হয় কি মরণশীল, এটা হচ্ছে বিধেয় পদ। তার মানে আমাদের উদ্দেশ্য বিধেয় ক্লিয়ার। যারা নতুন আছে তারা আই গেস বুঝতে পারছো কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়, কাকে কি বলতেছি মাথায় একটু হলে ঢুকতেছে তোমাদের।
তো যখন বলছি আমরা যে সকল মানুষ হয় মরণশীল, এখানে একটা উদ্দেশ্য পদ আছে আর একটা বিধেয় পদ আছে, ঠিক আছে। এবং গুণের কথা বললাম আমরা, গুণ মানে বলছি সংযোজক, সংযোজকের উদ্দেশ্য যদি হয় আমার প্রতিবর্তনের ক্ষেত্রে আমার হচ্ছে সিদ্ধান্তে আমার কি হবে, নয়, মানে উদ্দেশ্য পদে সংযোজক যদি হয় থাকে সিদ্ধান্তে গিয়ে সংযোজক নয় হবে। এখন আরেকটা প্রসঙ্গে আসি যে এখানে কোনটা উদ্দেশ্য আর কোনটা সংযোজক কোনটা বিধেয়, বলছে এটা হচ্ছে উদ্দেশ্য, এটা সংযোজক, এটা বিধেয়, মানে সাবজেক্ট সবসময় তো শেষে থাকে না, প্রথমেই থাকে, সুতরাং এটা হচ্ছে উদ্দেশ্য পদ, ঠিক আছে। তাহলে আমরা প্রতিবর্তনের সংজ্ঞাটাই আবার ফিরে আসি। দেখো বললাম যে অমাধ্যম অবরোহ অনুমানে আমাদের গুণের পরিবর্তন, অর্থ অপরিবর্তিত রেখে, মানে অর্থ একই থাকবে কিন্তু গুণের পরিবর্তন করা হবে। গুণের পরিবর্তন হয় থাকলে নয় হবে, গুণের পরিবর্তন করা হবে। গুণের পরিবর্তন করে যে বিধেয় থাকবে এই বিধেয়ের বিরুদ্ধ পদ। এখন বিরুদ্ধ পদের সঙ্গে আসি। দেখো তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাতে গেলে অনেক টপিক নিয়ে আলোচনা করতে হয়, কারণ হচ্ছে এখানে নতুন হলে এই একটা ঝামেলা না, এটা একটা ভালো দিক, মানে বলতে হবে, ঠিক আছে। তো খেয়াল করো বিরুদ্ধ মানে কি, বিরুদ্ধ মানে কিন্তু বিপরীত না। বিরুদ্ধ মানে হচ্ছে আমাদের যখন আমরা বলতেছি হচ্ছে মনে করো সাদা, এর বিরুদ্ধ পদ হচ্ছে অসাদা। মানুষ, এর বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ। তার মানে এখন বলি তোমাদের, মানে পুরো ব্যাখ্যা অর্থকে অস্বীকার করা। কোন একটা পদের পুরো সংখ্যা, ব্যাখ্যা অর্থ মানে সংখ্যা, ব্যাখ্যা অর্থ মানে সংখ্যা, তো পুরো ব্যাখ্যা অর্থকে যখন অস্বীকার করবে তখন তাকে বলবে বিরুদ্ধ পদ। দেখো সাদা, সাদা বাদে যত রং আছে সব হচ্ছে অসাদা, তারা সাদা না। তো বিরুদ্ধ পদ এটাই, যেটা হচ্ছে আমার পুরো ব্যাখ্যা অর্থকে অস্বীকার করে দিবে। তো সাদা বাদে যত রং আছে সব হচ্ছে অসাদা, এরকম পুরো ব্যাখ্যা অর্থকে অস্বীকার করাকে বলা হচ্ছে বিরুদ্ধ পদ। আরেকটা কথা হলে বিরুদ্ধ পদ আর বিপরীত পদ কিন্তু এক না। বিপরীত বলতে মনে করো সাদার বিপরীত কালো হবে, সাদার বিপরীত লাল, সেটা বিপরীত পদ। এটা হচ্ছে মানুষের বিপরীত হচ্ছে গাধা, বাট মানুষের বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ। গরুর বিরুদ্ধ পদ হচ্ছে অগরু, গাধার বিরুদ্ধ হচ্ছে অগাধা, যুক্তিবিদের বিরুদ্ধ পদ হচ্ছে অযুক্তিবিদ। মনে রাখবো অযুক্ত হলে সেটা বিরুদ্ধ পদ হয়ে যায়, এবং অযুক্ত হয়ে আমাদেরকে বোঝা হচ্ছে ওইটা ছাড়া বাদ বাকি যা আছে তার হচ্ছে ওই গুণ নাই। মানুষ ছাড়া বাদ বাকি যা আছে যত প্রাণী সব হচ্ছে অমানুষ, কেন মানুষ ছাড়া বাকি সবকে আমরা মানে বিরুদ্ধ বলতেছি, পুরো ব্যাখ্যা অর্থকে অস্বীকার করতেছি, এরকম বললে সেটা হচ্ছে বিরুদ্ধ পদ, ঠিক আছে। তো বিরুদ্ধ পদ মানে হচ্ছে পুরো ব্যাখ্যা অর্থকে অস্বীকার করা। আই গেস এখন বুঝতে পারছো। তো বলছে দেখো আবার সংজ্ঞা আসি, সংজ্ঞাটা বুঝতে গিয়ে আমাদের অনেক আলোচনা আসবে, একটু খেয়াল করতে হবে যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রবাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করা হবে, এবং বিধেয়ের যে বিধেয় থাকবে এই বিধেয়কে এর বিরুদ্ধ পদ করতে হবে। বিধেয়ের বিরুদ্ধ, মরণশীল মানে কি সারা জীবন, তারা মারা যাবে, আর অমর মানে কি সারা জীবন বেঁচে থাকবে, তাহলে এটার বিরুদ্ধ পদ এটা, মানে পুরো ব্যাখ্যা অর্থকে অস্বীকার করতেছে। হ্যাঁ, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে গুণের ক্ষেত্রে। আর বললাম বিধেয়ের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করতে হবে, বিধেয়ের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত যে অনুমান করা হবে সেটা হচ্ছে প্রতিবর্তন। সিদ্ধান্ত অনুমান করা হলে সেটা হচ্ছে প্রতিবর্তন। তাহলে প্রতিবর্তনের সংজ্ঞাটা নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম। এখন আমি লাস্ট আরেকবার বলি, আমরা তারপরে নিয়মে আসলে আরও ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, না বোঝায় ক্লাস শেষ করবো না আজকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে অমাধ্যম অবরোহ অনুমানে অর্থ অপরিবর্তিত রেখে অর্থ একই থাকবে এবং গুণের পরিবর্তন করা হয় ও বিধেয়ের যে বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করা হয়। মানে সিদ্ধান্তের এই যে দেখো আশ্রয় বাক্যের এটা হচ্ছে বিধেয়, এটাকে বিরুদ্ধ করে এটাকে এই সিদ্ধান্ত বাক্যের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। মানে এটা যা ছিল এটাকে বিরুদ্ধ করে এখানে বসাতে হবে, আর এটা এখানেই থাকবে, আর এখানে হয় থাকলে এখানে নয়, এখানে নয় থাকলে এখানে হয় হতো। পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, যে বিষয়টা আমাদের শফিকুল ইসলাম বললো সেটা আর কি, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এখন হচ্ছে প্রতিবর্তনটা বুঝছি। এখন এই প্রতিবর্তনের যে বিষয়টা বুঝলাম সেখানে একটু খেয়াল করি পরেরটা, প্রতিবর্তনের আশ্রয় বাক্য প্রতিবর্তনীয়। পরীক্ষায় আসতে পারে এমসিকিউ বা ক দেখে যে প্রতিবর্তনের আশ্রয় বাক্য কি বলা হয়। প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে প্রতিবর্তনীয়, প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে প্রতিবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হচ্ছে প্রতিবর্তিত। সিদ্ধান্তকে বলা হয় কি প্রতিবর্তিত। মনে রাখবে একটা জিনিস হচ্ছে আসছে তার মানে সে প্রতিবর্তনীয় হতে আসছে, আর যেটা হয়ে গেছে সেটা প্রতিবর্তিত হয়ে গেছে, ঠিক আছে। প্রতিবর্তন আর প্রতিবর্তনীয়। তো এখন আমরা জাস্ট দুইটা উদাহরণ দেখব যে সকল মানুষের মরণশীল যে কথাটা বলছিলাম, এখন দেখো কোনো মানুষ নয় অমর। আচ্ছা আমি এটা আচ্ছা একটু পরে এটা মুছি, অনেকের এখনো দেখতে পাচ্ছ হয়তো এটা। তো সকল মানুষ হয় মরণশীল, দেখো এটা আশ্রয় বাক্য এবং এ বাক্য, বলছি কোনো মানুষ নয় অমর। সকল মানুষ হয় মরণশীল, তারা বলছে কোনো মানুষ নয়
অমর। দেখো এই সকল মানুষের রয়ে গেছে, হয় ছিল নয় রয়ে গেছে, এই যে বলছে অর্থ একই থাকবে, দেখো অর্থ কিন্তু একই আছে, বলছে সকল মানুষের মরণশীল, মানে সব মানুষই মারা যায়, এটার অর্থ। আর সিদ্ধান্ত বাক্যের অর্থ হচ্ছে কোনো মানুষ নয় অমর, মানে কোনো মানুষ আসলে সারা জীবন বেঁচে থাকে না। তো এটার যে অর্থ, এটার অর্থ কিন্তু সেম, মানে আমার সংজ্ঞার প্রথম টপিকটার প্রথম কথাটা ঠিক আছে। এবার গুণের পরিবর্তন করে, তো গুণের পরিবর্তন করা হয়েছে, তো এখানে হয় এখানে নয়, গুণেরও পরিবর্তন করছে। এরপর বলছে বিধের বিরুদ্ধপদ করতে হবে। তো বিধের বিরুদ্ধপদ কি? মরণশীলের বিরুদ্ধপদ হচ্ছে অমর, এটাকে বিরুদ্ধ করে বিধেয় রূপে ব্যবহার করতে হবে। তো বিধেয় রূপে ব্যবহার করছে না, তো করলে আমার সেটা হচ্ছে প্রতিবর্তন। তো এরকম কোনো চেঞ্জ যদি আমার উদ্দীপকে থাকে, মনে করো কোশ্চেন কি আসবে, সিকিউতে আসবে হচ্ছে এই উদাহরণ, এগুলো সিকিউতে আসবে, উদ্দীপকে থাকবে এরকম এই উদাহরণ, তোমাকে এবার বলতে হবে এটা প্রতিবর্তন নাকি এটা আবর্তন, মানে কোনটা, একে তুমি নির্দেশ করে এবং কোন যুক্তিবাক্যে প্রতিবর্তন হয়েছে এটা তোমাকে দেখাতে হবে। এই হচ্ছে কোশ্চেন, বুঝতে পারছো? এই হচ্ছে কোশ্চেন। তাহলে এখন তারপরে আসি আমরা এইটার ব্যাখ্যা দিয়ে, তারপরে আমি নেক্সট হচ্ছে প্রতিবর্তনের নিয়মে আসবো, ঠিক আছে? এখন দেখো এখানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের অর্থগত কোনো পার্থক্য নেই, কারণ দুইটার অর্থ একই, কারণ উভয়ই একই অর্থ প্রকাশ করতেছে। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণও কিন্তু একই, কারণ এটা একটা শারীরিক বাক্য, এটা একটা শারীরিক বাক্য। আমরা এখন যদি বলি যুক্তি বাক্য কয় প্রকার, যুক্তি বাক্য আসলে 4 প্রকার, ঠিক আছে? যুক্তি বাক্য কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে ই, আরেকটা হচ্ছে আই, আরেকটা হচ্ছে ও। এই দুটো হচ্ছে সার্বিক, এই দুটো বিশেষ। এতটুকু মনে রাখো, প্রথম দুটো সার্বিক, পরের দুটো বিশেষ। আর প্রথমটা হচ্ছে সার্বিক হ্যাঁ বাচক, মানে সার্বিক সদর্থক, এটা হচ্ছে সার্বিক নর্থক। আর আয় হচ্ছে বিশেষ সদর্থক, ও হচ্ছে বিশেষ নর্থক। আমরা জাস্ট সংক্ষেপে বলতেছি, এ মানে সংক্ষিপ্ত নাম বলছি, যেটা হচ্ছে সার্বিক সদর্থক তার পূর্ণ নাম, আর ই হচ্ছে সার্বিক নর্থক, আয় হচ্ছে বিশেষ সদর্থক, আর ও হচ্ছে বিশেষ নর্থক। জাস্ট এই যে আলোচনাটা, ঠিক আছে? এখন আমরা তারপরে আসি, কেননা উভয়ই সার্বিক যুক্তিবাক্য, ঠিক আছে? এ আর ই দুইটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, কিন্তু গুণের দিক থেকে আশ্রয় বাক্য এবং সদর্থক আর সিদ্ধান্ত নর্থক। কারণ কি? কারণ এটা হচ্ছে সদর্থক যুক্তিবাক্য, এ হচ্ছে সার্বিক সদর্থক, আর ই হচ্ছে কি? ই হচ্ছে আমাদের সার্বিক নর্থক, ঠিক আছে? আর পরে বলছে আশ্রয় বাক্যের বিধেয় পদ যে মরণশীল, এর বিরুদ্ধ পদ অমর পদটিকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করা হয়েছে, তাই এটি কিন্তু প্রতিবর্তনের দৃষ্টান্ত। যখন তোমার এরকম উদ্দীপক থাকবে, তুমি জাস্ট এই ব্যাখ্যাটা দিলেই তোমার 3-এ 3, গ দাগে 3-এ 3 দিবে, আর যদি ঘ দাগে আসে তাহলে 4-এ 4 দিবে। জাস্ট এতটুকু লিখতে হবে তোমাকে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে ভাইয়া, যে এটা হচ্ছে এটা কারণে আবর্তন, এটা কারণে এটা প্রতিবর্তন, এবং প্রতিবর্তনের যে নিয়মগুলো ছিল বা সংজ্ঞাটা, এটা হচ্ছে মেনটেন করছে। যদি পারফেক্টলি মেনটেন করে তাহলে হচ্ছে হবে। তাহলে আশা করি এখন বুঝছো। যারা নতুন বা ক্লাস করছে তারা একটু বলো যে বুঝছো কিনা টপিকটা, মানে এখনো ক্লিয়ার না হলে আমরা সমস্যা নেই, আমরা প্রতিবর্তনের নিয়মে আসলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে আসি, দেখো প্রতিবর্তনে মনে রাখবে যে কোনো নিয়ম, প্রতিবর্তন হোক বা আবর্তন হোক, এখানে সবসময় সবার 4টা করে নিয়ম থাকবে, ঠিক আছে? প্রতিবর্তন বা আবর্তনে সবসময় 4টা নিয়ম, এই 4টা নিয়ম আমরা একটু ভালো করে খেয়াল করবো, ঠিক আছে? এখন দেখো প্রতিবর্তনে কয়টা নিয়ম। ওকে, তাহলে দেখো প্রতিবর্তনের নিয়ম মনে রাখবে, প্রতিবর্তনের নিয়ম কয়টা? 4টি। প্রতিবর্তনের নিয়ম হচ্ছে 4টি। এখানে 4টা নিয়ম আমাদের যদি দেখো সংজ্ঞায় যা পড়ছি না, এটাকে ভেঙে ভেঙে জাস্ট 4টা নিয়ম ভাগ করছে। এখানে এটাই সংজ্ঞার নিয়মটাকে ভেঙে ভেঙে এখানে আমাদের 4 ভাগে ভাগ করছে, ঠিক আছে? দেখো 1 নাম্বার বলছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ, এটা সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, মানে আশ্রয় বাক্যের এখানে উদ্দেশ্য আর এটা হচ্ছে সিদ্ধান্তের, মানে ধরো এটা আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। আচ্ছা আমি লিখি তাহলে ভালো হবে তোমাদের জন্য। তো এটা হচ্ছে আশ্রয় বাক্য, ঠিক আছে? এটা হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য, এটা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য, আর এটা হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয়, আর এটা হচ্ছে সিদ্ধান্তের বিধেয়। এখন ভালো করে বুঝো আমাদের নিয়ম 1, 2, 3, 4 কি বলছে, আমরা এই জাস্ট এটা দেখেই বুঝতে পারবো, ঠিক আছে? এটা দেখেই বুঝতে পারবো। তারপরে দেখো বলছি আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, তার মানে কি আমার যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য থাকবে ডিরেক্টলি সেটা এখানে চলে আসবে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে গিয়ে উদ্দেশ্য হবে,
ঠিক আছে, আশ্রয় বাক্যের যে উদ্দেশ্যপদ থাকবে সিদ্ধান্তেরও সেই সেম জিনিসই আমার সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। 2 নাম্বার বলছে নিয়ম, আমাদের আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ, আশ্রয় বাক্যে এই যে বিধেয় পদ থাকবে তাকে কি করতে হবে, তাকে অযুক্ত করতে হবে, ঠিক আছে, বা তাকে বিরুদ্ধ পদ করেই আমার সিদ্ধান্তেও সেই বিধেয় হবে। মানে এক কথায় আমার আশ্রয় বাক্যের যে বিধেয় পদ থাকবে সেটাই আমার সিদ্ধান্তের বিধেয় হবে, তবে মূল কথা হচ্ছে তাকে বিরুদ্ধ পদ করেই বসাতে হবে। 2 নাম্বার নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় যে থাকবে তাকে বিরুদ্ধ পদ করেই তাকেই সিদ্ধান্তের বিধেয় রূপে বসাতে হবে। মানে বিধেয় যা ছিল বিধেয় এখানে চলে আসবে, কিন্তু তাকে বিরুদ্ধ করতে হবে। সহজ কথা এটা, ঠিক আছে, এটা হচ্ছে সহজ কথা। তাহলে 2 নাম্বার নিয়ম আমাদের একই হয়ে গেল। 3 নাম্বার নিয়ম আসি, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। মানে আশ্রয় বাক্যের যে আমাদের গুণ, সিদ্ধান্তের গুণও কিন্তু কি হবে, ভিন্ন হবে, ঠিক আছে। আশ্রয় বাক্যে যদি আমাদের সদর্থক মানে হ্যাঁ বাচক হয়, সিদ্ধান্ত কি হবে, নর্থক হবে, না বাচক হবে। আবার যদি আমার মনে করো আশ্রয় বাক্য নর্থক না বাচক হয়, তাহলে সিদ্ধান্ত হবে সদর্থক হ্যাঁ বাচক হবে। মানে আশ্রয় বাক্য হ্যাঁ তো সিদ্ধান্ত না, আশ্রয় বাক্য না তো সিদ্ধান্ত হ্যাঁ, ঠিক আছে। 4 নাম্বার নিয়ম, আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকে। মানে আশ্রয় বাক্য যদি আমার সার্বিক হয়, দেখো, তাহলে সিদ্ধান্তও সার্বিক হবে, মানে দুইটার পরিমাণ সেম সেম হবে। আর আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত হবে বিশেষ। মানে এক কথায় আমার আশ্রয় বাক্য যদি এ বা ই থাকে, সিদ্ধান্ত আমার এ বা ই হবে 4 নম্বর নিয়ম অনুসারে। আর আশ্রয় বাক্য যদি আই আর ও থাকে, সিদ্ধান্ত আই এবং ওই হবে, ঠিক আছে। এখানে আমাদের অনেক প্রাক্তন স্টুডেন্ট আসছে যারা এবার বা আগের বার পরীক্ষা দিছে, তারা আসলে আমি তোমাদের মিস করি, তোমরা অনেক তোমাদের সাথে ক্লাস হয়েছে। দোয়া রেখে আর বাচ্চাদের জন্য দোয়া করে, যারা নতুন বাচ্চা, ঠিক আছে, নতুন আমাদের সাথে ক্লাস করতেছে। ওকে, তাহলে হচ্ছে দেখো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই 4টা নিয়ম। আমি আবার বলি, 1 নম্বর হচ্ছে আমাদের আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, আশ্রয় বাক্যের বিধেয় পদকে বিরুদ্ধ পদ করে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। 3 নম্বর বলতে আমাদের হচ্ছে কি থাকবে, আশ্রয় বাক্য সিদ্ধান্তের মানে গুণ হচ্ছে ভিন্ন হবে। মানে এখানে হয় থাকলে এখানে হবে নয়, মানে এটা ভিন্ন হবে, এখানে নয় থাকলে এখানে হবে হয়, ঠিক আছে। আর 4 নম্বর বলছে পরিমাণ একই থাকবে, আশ্রয় বাক্য এই সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক, আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ। এই যে 4টা নিয়ম, 4টা নিয়ম বুঝছো কিনা একটু বলো তো। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমি নেক্সটে চলে যাই। আচ্ছা, নেক্সট তোমাদের আলোচনা আছে, সেটা হচ্ছে যারা 27 ব্যাচে আছো তারা হচ্ছে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো, কিন্তু সকল বিষয় একদমই ডিটেলসে, মানবিক প্লাস তোমার হচ্ছে কি একদম ব্যবসায়ী সবার জন্য এই কোর্সটা। তো এই কোর্সটা কিন্তু অ্যাডভান্স ব্যাচ, পুরো ফার্স্ট পেপারে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পেপারের সব কিছু শেষ করা হবে। আর নেক্সট যারা হচ্ছে মনে করো আচ্ছা একই জিনিস, আমাদের আর একটা টেস্ট প্রিপারেশনটা এখানে নাই, সমস্যা নেই। তাহলে আশা করি এটা বুঝছো যে প্রতিবর্তনের নিয়মটা। এখন আমরা প্রতিবর্তনের জাস্ট ছকটা দেখবো, জাস্ট নিয়মের অ্যাপ্লাই করে ছক দেখার পরে আমরা সৃজনশীল যেটা আসে ব্যাখ্যাটা দেখবো, তাহলে একদম ক্লিয়ার, টপিক একদম ক্লিয়ার, ঠিক আছে। তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও, বুঝছো, অনেকে ক্লাসে নাই। দেখো একটা মূল্যবান ক্লাস নিচ্ছি, বাট মানুষজন নাই। 27 ব্যাচের স্টুডেন্ট জানেই না যে ওদের লজিক ক্লাস ফ্রিতে হয়, বা নেক্সট যদি বৃহস্পতি ক্লাস নেই তাহলে ওদের মনোবিজ্ঞান নিব। তো এই সব স্টুডেন্ট যদি না জানে যে ওদের ভাই ফ্রিতেও এই মানবিকের যে কোনো সাবজেক্টই পড়ায় আমাদের পড়ালেখার প্ল্যাটফর্ম, তাহলে আসলে ক্লাস কাদের জন্য নিয়ে বলো। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের মাঝে, আর হচ্ছে একটু পারলে ওয়ালেও শেয়ার করিও, তাহলে ওরাও একটু বুঝতে পারবে যে ওদেরও আসলে ওর ফ্রেন্ডও ক্লাস করতেছে, ঠিক আছে। এখন আমরা দেখি আসলে যে প্রতিবর্তনের ক্ষেত্রে আমাদের যে ছকটা, মানে কোন যুক্তিবাক্য থেকে কোন যুক্তিবাক্যে প্রতিবর্তন হবে, যে 4টে নিয়ম অনুসারে, এই 4টে নিয়ম অনুসারে আমরা একটু খেয়াল করবো। 4টে নিয়ম অনুসারে কি হবে আমাদের, যখন বলতেছি হচ্ছে আমাদের যুক্তিবাক্য, দেখো আমরা বলছিলাম প্রতিবর্তনের আশ্রয় বাক্য আসলে প্রতিবর্তনই বলা হয়, আর এটা আসলে আবর্তন না, এটা হচ্ছে প্রতিবর্তিত, ঠিক আছে। আবর্তন থেকে কপি করো তো এটা চলে আসছে। তো দেখো আমরা বলছি প্রতিবর্তনের ক্ষেত্রে আমাদের আশ্রয় বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয়, আর হচ্ছে সিদ্ধান্তকে বলা হচ্ছে প্রতিবর্তিত। তো যখন আমরা বলছি যে আমাদের 4টা নিয়ম অনুসারে আমার যখন এ যুক্তি ব্যাখ্যা থাকবে, মুখস্থ করে ফেলো, সেটা হচ্ছে আমাদের ই যুক্তি বাক্যে যাবে। মানে একটা কথা আমাদের সিরিয়ালে আসে না 4টা যুক্তি বাক্য এ ই আই ও, এটা কিন্তু এ ই আই ও, এগুলো কিন্তু আমার 4 প্রকার যুক্তি বাক্য, ঠিক আছে। তোমরা রাখবা প্রথমটা দ্বিতীয়টা হবে, তাহলে এ যাবে ইতে, ই যাবে এতে, ঠিক আছে। এ যাবে হচ্ছে ইতে আর ই যাবে হচ্ছে এতে, মানে এ যুক্তিবাক্য ই যুক্তিবাক্যে রূপান্তরিত হবে, আর ই যুক্তিবাক্য এ যুক্তিবাক্যে রূপান্তরিত হবে, ঠিক আছে। মানে প্রথমটা দেখো এখানে প্রথম, কিন্তু এটা এই প্রথমটাই চলে যাচ্ছে দ্বিতীয়টাতে, আর 2 নাম্বারটা চলে যাচ্ছে হচ্ছে
সিদ্ধান্ত হচ্ছে প্রথমটাতে। সেম ভাবে এই 3 নাম্বারটা সিদ্ধান্ত হচ্ছে 4 নাম্বার যুক্তিবাক্যে, আর 4 নাম্বার যুক্তিবাক্য সিদ্ধান্ত হচ্ছে 3 নাম্বার যুক্তিবাক্যে। জাস্ট এতটুকুই, চাইলে তুমি খুব সহজে মনে রাখতে পারো। আচ্ছা ওকে, হ্যাঁ তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও, তাহলে হচ্ছে স্টুডেন্টগুলো আসবে, বেচারাগুলো বুঝতে পারবে যে ওদের ফ্রি ক্লাস নিচ্ছি ভাই। তাহলে দেখো এই যুক্তিবাক্যে আমাদের হচ্ছে সিদ্ধান্ত মানে প্রতিবর্তিত হবে হচ্ছে ই যুক্তিবাক্যে, আর ই যুক্তিবাক্য হচ্ছে প্রতিবর্তিত হবে কোন যুক্তিবাক্যে? এ যুক্তিবাক্যে। আই হচ্ছে ও, আর ও যুক্তিবাক্য হচ্ছে আই। মুখস্থ হচ্ছে সবার? একটু বলো, যা যা মুখস্থ হয়েছে একটু বলো। এ যুক্তিবাক্য ই যুক্তিবাক্যে, আর ই যুক্তিবাক্য হচ্ছে এ যুক্তিবাক্যে। আই হচ্ছে ওতে, আর ও হচ্ছে আইতে। ওকে, আশা করি এখন ক্লিয়ার তোমরা। ওকে, হ্যাঁ ফ্রিতে পাচ্ছে, ক্লাস করতেছে না, সমস্যা নেই, বাকিতে জানবে আশা করি। যারা ক্লাস করতেছে 27 বা 26-এ, তারা একটু তাদের ফ্রেন্ডদেরকে বলিও যে ফ্রি ক্লাসও হয়। পড়ালেখা প্রতিদিন কিন্তু ফ্রি ক্লাস দিচ্ছে ভাই, ফ্রিতে দিচ্ছে, টাকা দিচ্ছি না কিন্তু। এখন দেখো আমরা 4 প্রকার যুক্তিবাক্যর যে প্রতিবর্তনটা দেখবো। এখন আমরা তো প্রথমে দেখলাম যে হচ্ছে প্রতিবর্তনের সংজ্ঞা, প্রতিবর্তনের হচ্ছে নিয়ম, এখন ছকটা মুখস্থ করে ফেলছি। এখন আমরা জাস্ট প্রতিবর্তনের ওকে থ্যাংক ইউ। ওকে ওকে, এখন খেয়াল করো যে আসলে প্রতিবর্তনের যে আমাদের মানে নিয়ম পড়ছি প্লাস সংজ্ঞা পড়ছি, এখন ছকও পড়ছি। তো এখন জাস্ট দেখো আমরা এই যে এ থেকে কেন ই যুক্তিবাক্যে পরিবর্তন হচ্ছে আমরা সেটা খেয়াল করবো। যেহেতু এ যুক্তিবাক্যের পরিবর্তন ই যুক্তিবাক্যে কেন হয়, আমি তোমাদেরকে দেখো এইসব ব্যাখ্যা ছাড়া তোমরা নিজেরাই ব্যাখ্যা করতে পারো, আমি সেভাবে বোঝাচ্ছি। মনে করো এ যুক্তিবাক্য থেকে ই যুক্তিবাক্য হচ্ছে, বাকি যে এ থেকে এ কেন হচ্ছে না, এ থেকে আই কেন হচ্ছে না, এ থেকে ও কেন হচ্ছে না, একটু দেখি আমরা, ঠিক আছে? কেন শুধু এ থেকে ই হচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে দেখো আমরা এ যুক্তিবাক্য থেকে যদি আমরা এ যুক্তিবাক্যে আসি, তাহলে কিন্তু আমরা এ যুক্তিবাক্যটা সার্বিক সহার্থক, আবার এ থেকে এতে গেলে সেটাও সার্বিক সহার্থক হবে। কিন্তু আমার 2 নম্বর নিয়ম অনুসারে 3 নম্বর নিয়ম বলছে কি, আমার হচ্ছে গুণ কি হতে হবে, গুণ ভিন্ন হবে, কিন্তু এ যুক্তিবাক্য আর এ যুক্তিবাক্যের গুণ কিন্তু একই, সদর্থক তো সদর্থক, সুতরাং এটা এ থেকে এ হবে না। তারপরে বলছি এ থেকে আই, এ থেকে আয়ও হবে না, কারণ আয়ও হচ্ছে সদর্থক যুক্তিবাক্য, ও হচ্ছে সদর্থক। আর তার উপরে হচ্ছে আমার এটাই হচ্ছে মূল কারণ না হওয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে এটাও হচ্ছে না, সে সেম সদর্থক হওয়ার কারণে। এবার দেখবো এ থেকে ও হচ্ছে কিনা, দেখো আমার হচ্ছে এ থেকে ও হবে না, কারণটা কি? কারণ হচ্ছে আমার যখন আমি এ থেকে ও করবো না ভাই, কারণ আমার যখন ইজিলি আমি এ থেকে এতে নিতে পারছি, তখন তোমার এ থেকে আসলে ওতে যাওয়ার কোনো চান্সই নেই, দরকারই নেই। যখন আমি বাড়ির পাশেই সহজে মানে হাত ঘুরলে এখানে যেতে পারছি, আমি ঘুরে ঘুরে আরও কেন যাবো, কাছে যেটা আমি সেটাতে যাবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে দেখো এই যুক্তিবাক্য সার্বিক সহার্থক যুক্তিবাক্য, তো পরিবর্তনের ক্ষেত্রে যেহেতু পরিমাণ পরিবর্তন হয় না, পরিমাণ একই থাকে, তাই এই যুক্তিবাক্যের পরিবর্তন করতে হবে অবশ্যই, সেটা এই বাক্যে না হলে ই বাক্যে। তো আমরা গুণের যেহেতু পরিবর্তন করতে হয়, সুতরাং এই যুক্তিবাক্যের আমরা পরিবর্তন করলে সেটাকে অবশ্যই এই যুক্তিবাক্য যেহেতু একটা সদর্থক যুক্তিবাক্য আর ই হচ্ছে নর্থক যুক্তিবাক্য, সার্বিক দুইটাই, তো যেহেতু আমার গুণের পরিবর্তন করতে হবে, সুতরাং সদর্থক থাকলে নর্থক করব, যেহেতু এ সদর্থক আর ও ই হচ্ছে নর্থক, সুতরাং এ থেকে আমরা সবসময় ইতেই যাবে, ঠিক আছে? এ থেকে ইতেই যাবে। এখন একটা উদাহরণ দেখো, সকল ফুল হয় সুন্দর। দেখো এই সকল ফুল থেকে কোনো ফুল ওই উদ্দেশ্য আসছে, এই গুণ হয় এখানে চলে আসছে নয়, এই সুন্দর এখানে চলে আসছে অসুন্দর। দেখো উদ্দেশ্য আছে, মানে অর্থও কিন্তু একই আছে, আর এই গুণের পরিবর্তন হয়েছে, আর সুন্দর এই বিধেয়ের বিরুদ্ধ পদকে ব্যবহার করেছে সিদ্ধান্তে বিধেয় রূপে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এ যুক্তিবাক্যের যে প্রতিবর্তনটা, ঠিক আছে? সহজ জিনিস কিন্তু এ যুক্তিবাক্যের যে প্রতিবর্তন খুবই ইজি ভাই, এটা খুবই ইজি, ঠিক আছে?
তারপর হচ্ছে ই যুক্ত বাক্যের প্রতিবর্তনে খেয়াল করো, ই যুক্ত বাক্যের প্রতিবর্তনের ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা আরো সহজ, কারণ হচ্ছে আমাদের ই থেকে আমরা সংজ্ঞায় পড়ছি, ই থেকে হবে হচ্ছে ইয়ে, বাকিগুলো হবে না। কেন হবে না? কারণ যেহেতু ই একটা সার্বিক নর্থক যুক্ত বাক্য, তার সিদ্ধান্ত করতে হবে সার্বিক সদর্থক যুক্ত বাক্যে। কারণ পরিমাণ যেহেতু একই থাকবে, সুতরাং সার্বিক থেকে সার্বিকে করতে হবে, বাট গুণ ভিন্ন হবে। সুতরাং ই যেহেতু নর্থক, তাহলে আমার করতে হবে সদর্থক, সুতরাং ই থেকে এই হবে। উদাহরণটা খেয়াল করো, কোনো ফুল নয়, কোনো মানুষ নয় অমর, এই নয় আছে এখানে হয়েছে হয়, মানে পরিমাণ মানে অর্থ কিন্তু ভিন্ন হয়েছে না, মানে এখানে গুণ কিন্তু ভিন্ন হয়েছে। আর অমরের মানে বিরুদ্ধ পদ হচ্ছে মরণশীল, আর কোনো মানুষ সকল মানুষ চলে আসছে, ঠিক আছে, মানুষ মানুষ কিন্তু একই আছে, যার কারণে আমাদের এটা হচ্ছে ই থেকে হবে হচ্ছে এ যুক্ত বাক্য। এখন আইটা বলি, আই থেকে হবে আসলে আই থেকে ও, কারণ হচ্ছে কি আমরা জানি হচ্ছে আই যেহেতু একটা বিশেষ সদর্থ যুক্ত বাক্য আর ও হচ্ছে বিশেষ নর্থক, সুতরাং পরিমাণ একই আছে আর গুণ ভিন্ন, সুতরাং এটাই হবে। কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ হয়, এখানে নয় আছে, আর সৎ এখানে অসৎ, আর মানুষ এখানে মানুষই থেকে গেছে, উদ্দেশ্য আছে, আর বিধেয়কে তার বিরুদ্ধপদ করে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করা হয়েছে, আর হয়টা চলে আসছে নয়তে, ঠিক আছে, হ্যাঁ বাচক থেকে না বাচক। আশা করি এটাও বুঝছো। আমি ক্লাস শেষ করে দেবো, মানুষজন কম তো, আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো। দেখো, আর ও যুক্ত বাক্য তো দেখলাম, তাহলে এখন তোমাদের বলতে পারো ভাইয়া কোশ্চেন কেমন আসবে। তোমার পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিলে, মনে করো হচ্ছে এইটা যে উদ্দীপকে এটা দিল, এই জিনিসটা যদি এটা দিলে পরীক্ষায় কোশ্চেনে যে ভাইয়া এটাই উদ্দীপক, ঠিক আছে, এটা উদ্দীপক মনে করো পরীক্ষার হলে। তো এই উদ্দীপকের ক্ষেত্রে তুমি হচ্ছে কিভাবে অ্যান্সার করবা, সেটা হচ্ছে তোমার কিছু মানুষ হয় সুন্দর, তারপরে কিছু মানুষ নয় অসুন্দর। যে হয় আর নয় দেখছো, হয় থেকে নয় ডিরেক্টলি বুঝবে এটা প্রতিবর্তন, কারণ হচ্ছে আমার প্রতিবর্তনে গুণের পরিবর্তন হয়। আর এই যে সৎ থেকে অসতে চলে আসছে, মানে বিরুদ্ধপদ করা হয়েছে, উদ্দেশ্যের যে বিধেয় ছিল এটা সিদ্ধান্তে গিয়ে সেই বিধেয়ের বিরুদ্ধপদ করে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা হচ্ছে আমাদের প্রতিবর্তনে হয়, আর কোথাও হয় না। সুতরাং প্রতিবর্তনের ক্ষেত্রে আমার জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে, প্রতিবর্তনে আমার জাস্ট 4টা নিয়ম, আমি 4টা নিয়ম একটু আবার রিপিট করি, তারপরে সংজ্ঞাটা রিপিট করি, দেন হচ্ছে ছকটা রিপিট করে ক্লাসটা শেষ করব। ফার্স্ট অফ অল মনে রাখো যে আমাদের সংজ্ঞায় আসি, প্রতিবর্তন কাকে বলে? যে অমাধ্যম অবরোহ অনুমানে অমাধ্যম অনুমানে কি হবে, অর্থ একই রেখে, অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করা হয়, এবং সিদ্ধান্তের যে আশ্রয় বাক্যের যে আমাদের বিধেয়ের বিরুদ্ধ পদটাকেই সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করা হয়। তাহলে এখানে কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করি। এক হচ্ছে আমাদের আশ্রয় বাক্যের উদ্দেশ্য, সিদ্ধান্তের উদ্দেশ্য থাকবে, এবং হচ্ছে অর্থ একই থাকবে, গুণের পরিবর্তন করা হবে। আর হচ্ছে 4 নম্বর বলছে আমাদের সংজ্ঞাটি 4 নম্বর, সেটা হচ্ছে আমাদের কি থাকতেছে, আশ্রয় বাক্যের যে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। এই যে 4টা বিষয়ের কথা বললো সংজ্ঞাতে, এখন এই 4টা বিষয়ে আমাদের হচ্ছে নিয়মে চলে আসছে। প্রতিবর্তন নিয়ম 4টা, একটা হচ্ছে 1 নম্বর আশ্রয় বাক্য উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, 2 নম্বর হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার, আশ্রয় বাক্যের যে বিধেয় পদ তাকেই আমাদের বিরুদ্ধ করে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। আর 3 নম্বর কি বলছে আমাদের, 3 নম্বর নিয়ম বলছে হচ্ছে আমাদের, যেটা হচ্ছে আমাদের সবসময় হচ্ছে গুণ কি হবে, গুণ হচ্ছে পরিবর্তিত হবে, মানে আশ্রয় বাক্য যদি সদর্থক থাকে সিদ্ধান্ত হবে নর্থক, আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত সদর্থক। আর 4 নম্বর বলতেছে কি আমাদের, 4 নম্বর হচ্ছে আমার পরিমাণ একই থাকবে, অর্থাৎ আমাদের আশ্রয় বাক্য যদি সার্বিক হয় সিদ্ধান্ত হবে সার্বিক, আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ। এরপরে আমাদের বলছে কি, আমাদের একটা ছকের কথা বলছে, ছকটা হচ্ছে কি, এ যুক্ত বাক্য থাকলে আমার সিদ্ধান্ত হবে হচ্ছে ই যুক্ত বাক্যে, আর ই যুক্ত বাক্যে থাকলে আমার সিদ্ধান্ত হবে হচ্ছে এ যুক্ত বাক্যে, আর আই যুক্ত বাক্যে থাকলে আমার সিদ্ধান্ত হবে ও যুক্ত বাক্যে, আর ও যুক্ত বাক্যে থাকলে আমার সিদ্ধান্ত হবে আই যুক্ত বাক্যে। এখন যাই যে আল্লাহর বান্দাগুলো ক্লাসটা করছে, এখন বলো এই যে প্রতিবর্তন টপিক ক্লিয়ার কিনা, প্রতিবর্তন টপিক ক্লিয়ার কিনা? যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে আমি ক্লাস শেষ করে আমি নিজেও ক্লিয়ার হয়ে বিদায় নিব। ওকে, একটু বলো যে প্রতিবর্তনের টপিকটা ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা, প্রতিবর্তনের টপিক ক্লিয়ার কিনা, পারবা কিনা? প্রতিবর্তনের এই টপিক পারবা কিনা বলো দেখি। ওকে, আখিনুর জি ভাই ক্লিয়ার সব ওকে, ঠিক আছে।
তাহলে হচ্ছে আশা করি এই টপিক তোমাদের মানে যে কোনো পরীক্ষায় কাজে আসবে, যুক্তিবিদ্যার টপিকে পরীক্ষা হইলে। তাহলে আজকের মতো আমরা বিদায় নিব। তার আগে তোমাদের একটা ঘোষণাও দিয়ে দিই, যে অ্যাডভার্টিসমেন্টটা করে দিই। যারা হচ্ছে 27-এ আসো, তোমাদের ছোট, যারা হচ্ছে 26-এ ক্লাস করছো, তাদের তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে আমাদের এই অ্যাডভান্স ব্যাচ শুরু হচ্ছে খুবই সুলভ মূল্যে ভাই। তোমরা দেখো এখানে কোনো টিচার হচ্ছে অনলাইনে, আমি নিজেই পড়াচ্ছি 3.5 বছর পড়ালেখাতেই, স্টিল অনলাইন প্লাস অফলাইনেই চট্টগ্রামে। তো আমার এই সাবজেক্ট প্লাস মনোবিজ্ঞান আমি টোটালি পড়াচ্ছি, তো আমি থাকবো। দেন জিয়া স্যার, উনি 13-14 বছর ধরে পড়াচ্ছেন আমাদের, মানে সব স্যারই এখানে, যে কোনো স্যার দেখো, কোনো স্যার হচ্ছে কম পড়াচ্ছে না, প্রত্যেকে হচ্ছে অনেক বছর ধরে অনলাইনে পড়াচ্ছে, সুতরাং সবাই এই বিষয়ে অভিজ্ঞ। সুতরাং তোমরা যদি মানে এই কোর্সটা তোমরা ছোট ভাইদেরও প্রিফার করো, আশা করি তারা কখনোই বিফল হবে না, ঠিক আছে? অনেকভাবেই তারা উপকৃত হবে। যারা আমাদের বিগত অনলাইন ব্যাচগুলো ছিল তারা জানো কম টাকায় ভাই অনেক ভালো সার্ভিস পাচ্ছেন, বেটার অফলাইন, মানে পুরো বেটার একটা সার্ভিস। মানে অফলাইনে গিয়ে কিন্তু অনেক তাদের হ্যাসেল, তাদের অফলাইনে গিয়ে আসলে যাওয়া আসা, মানে ফিজিক্যালি ক্লাস করা খুব টাফ, তাদের জন্য কিন্তু অনলাইনই বেস্ট। আর তুমি অফলাইন করলে তোমার অনলাইনে একটা ব্যাকআপ থাকা উচিত। আর যেটা হচ্ছে এই অ্যাডভান্স আছে কিন্তু পুরো প্রথম পত্রে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে। মানবিক আর যারা ব্যবসায়ী আছো তারা আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো, ঠিক আছে? তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানেই ক্লোজ করছি। আমরা নেক্সট উইকে আশা করি যদি ক্লাস নিয়ে থাকি তাহলে আমরা মনোবিজ্ঞানের উপর ক্লাস নিতে পারি, বা হচ্ছে তোমাদের মনোবিজ্ঞান নিতে পারি। অনেকে মনোবিজ্ঞানের স্টুডেন্ট আসো, যারা এই ক্লাসটা যারা পরে মনোবিজ্ঞানের স্টুডেন্ট থাকলে তাদের একটু মেনশন দিও, নেক্সট ক্লাসে আমি মনোবিজ্ঞানের উপর ক্লাস নিতে পারি। আর হচ্ছে হ্যাঁ, নেক্সট দিন অনেকে চাচ্ছ যে সেকেন্ড পেপার নিতে, হ্যাঁ সেকেন্ড পেপার নিতে পারি, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি পড়াশোনাও করো। আর আমার জন্য দোয়া রেখো, আমার নিজেরই পরীক্ষা 24 তারিখ থেকে ফাইনাল। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।